শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। universalenglish.com এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্যাসেজ নারেশন এর নিয়মাবলী। প্যাসেজ নারেশন এবং সেন্টেন্স নারেশন ভিন্ন কিছু নয়। আমরা যদি প্রত্যেকটা সেন্টেন্সের ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করতে পারি, তাহলে প্যাসেজ নারেশন পরিবর্তন করা আমাদের কাছে কঠিন মনে হবে না। আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলো যদি আলাদা আলাদাভাবে আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের প্যাসেজ নারেশন করা কোনোভাবেই কঠিন মনে হবে না। এই জন্য আমি প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন আমার universalenglish.com আলাদা আলাদাভাবে আলোচনা করেছি। অ্যাসার্টিভের জন্য একটা ভিডিও করেছি, ইন্টারগেটিভের জন্য, ইম্পারেটিভের জন্য, অপটেটিভ, এক্সক্লেমেটরি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে ভিডিও করেছি। তোমরা ভালোভাবে এই ভিডিওগুলো আগে দেখে নিবে, তাহলে আর প্যাসেজ নারেশন করতে তোমাদের একটুও ব্যাগ পেতে হবে না, একটুও কষ্ট করতে হবে না। প্যাসেজ নারেশনের জন্য আলাদা কোনো নিয়ম নেই। প্যাসেজ নারেশন এবং সেন্টেন্স নারেশন একই নিয়ম দ্বারা পরিবর্তিত হয়। তবু নিম্নে প্যাসেজ নারেশনের কিছু নিয়ম উল্লেখ করা হলো, তোমরা ভালোভাবে দেখো। রুল 1, প্রথমে সমগ্র নারেশনটি ভালোভাবে পড়ে বক্তা মানে স্পিকার, যিনি কথা বলেন তাকে বলে স্পিকার বা বক্তা, ও শ্রোতা যিনি কথা শোনেন, লিসনার, শ্রোতা, বক্তা ও শ্রোতা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। প্রথমে আমাদেরকে ন্যারেশনটি ভালোভাবে পড়ে স্পিকার ও লিসনার, বক্তা ও শ্রোতা নির্ণয় করতে হবে এবং ইনভার্টেড কমার ভিতরের অংশ অর্থাৎ রিপোর্টের স্পিচগুলো কোন ধরনের সেন্টেন্স তা নির্ণয় করতে হবে। আমরা জেনেছি যে সেন্টেন্স 5 প্রকার। তো ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সগুলো থাকে, সেই সেন্টেন্সগুলো আমাদেরকে বুঝে নিতে হবে যে সেটা কোন ধরনের সেন্টেন্স। হয় অ্যাসার্টিভ হবে, না হয় ইন্টারোগেটিভ হবে, না হয় ইম্পারেটিভ, না হয় অপারেটিভ, না হয় এক্সক্লেমেটরি হবে। আমাদের দেখে নিতে হবে যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে সেটা কোন ধরনের সেন্টেন্স। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে রিপোর্টিং ভার্ব শেষে থাকলে ইনডাইরেক্ট করার সময় তা প্রথমে আনতে হবে। অনেক সময় দেখা যায় যে রিপোর্টিং ভার্বটা শেষে থাকে, তখন এটাকে প্রথমে নিয়ে আসতে হয়। রুল 3, অনেক সময় রিপোর্টিং ভার্ব উল্লেখ থাকে না, অর্থাৎ কার উক্তিটা দেওয়া থাকে না। রিপোর্টিং ভার্ব দেওয়া না থাকলে ইনডাইরেক্ট করার সময় সেন্টেন্সের প্রকৃতি অনুযায়ী একটি রিপোর্টিং ভার্ব বসাতে হবে, কারণ রিপোর্টিং ভার্ব ব্যতীত কখনো স্পিচ পরিবর্তন হয় না। কোনো বক্তার পরপর 2টি উক্তি বা 3টি উক্তি উল্লেখ থাকলে দ্বিতীয় উক্তি পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্ব ফার্দার অ্যাডেড, ফার্দার আস্কড ইত্যাদি করাই ভালো। তবে কেউ যদি সেড বা আস্কড লিখে তাহলেও ভুল হবে না। প্রথমবার স্বাভাবিকভাবে আমরা লিখব, দ্বিতীয়বার অ্যাডেড বা ফার্দার অ্যাডেড, তৃতীয়বারও আমরা লিখতে পারবো অলসো অ্যাডেড বা ফার্দার অ্যাডেড।
আই এম হাংরি, আই ডু নট ইট এনিথিং। এখানে দুটি সেন্টেন্স দেওয়া আছে। আই এম অ্যাংরি এই একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স হচ্ছে আই ডু নট ইট এনিথিং ইয়েট, আমি এখনো কিছু খাই না। সেড কামাল, তো আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি বাক্যের শেষে থাকে তাহলে এটাকে প্রথমে নিয়ে আসতে হবে। এই যে রিপোর্টিং ভার্ব সেড, আর সাবজেক্ট হচ্ছে কামাল, এটা আমরা প্রথমে বলেছিলাম। রিপোর্টিং ভার্ব শেষে থাকলে ইনডাইরেক্ট করার সময় তা প্রথমে লিখতে হবে। তো এই যে রিপোর্টিং ভার্ব শেষে আছে, ইনডাইরেক্ট করার সময় আমরা প্রথমে নিয়ে আসবো কামাল সেড দ্যাট। দ্যাট দ্বারা যুক্ত করব কারণ এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট দ্বারাই যুক্ত করি। তো দ্যাট দ্বারা যুক্ত করলাম কামাল সেড দ্যাট। তো আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে কামাল হচ্ছে হি, কামালের প্রনাউন হচ্ছে হি, তাহলে এখানে হি দিব আমরা। আর এম হবে পাস্ট টেন্স, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে এই ইনভার্টেড কমার ভিতরের অংশ যে অংশটা থাকে এইটার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে রিপোর্টেড স্পিচের যে এম আছে এটা ওয়াজ হয়ে যাবে। এই হি ওয়াজ হাংরি। এরপরে দ্বিতীয় বাক্য আছে, আমরা বলেছি যে দ্বিতীয় বাক্য যদি থাকে তাহলে আমরা লিখব অ্যাডেড অথবা অলসো অ্যাডেড। তো অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, এবং সে আরো যোগ করলো যে, হি সাবজেক্টটা আইটা হি হবে যেহেতু কামাল, আর ডু নটটা হয়ে যাবে ডিড নট। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব আছে সেটাও পাস্ট টেন্স হবে। তো ডু নটকে ডিড নট করতে হবে। তো হি ডিড নট ইট এনিথিং ইয়েট, এই হয়ে গেল। অথবা কামাল সেড দ্যাট হি ওয়াজ অ্যাংরি, কামাল বলল যে সে ক্ষুধার্ত ছিল। আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিব, দিয়ে দ্বিতীয় বাক্যটা আলাদাভাবে আবার শুরু করতে পারবো। কামাল হি অলসো সেড দ্যাট হি ডিড নট ইট এনিথিং ইয়েট। এই দুইভাবেই করা যেতে পারে, কোনো সমস্যা নেই। 5 নম্বর, রিপোর্টেড স্পিচের মধ্যে ইয়েস থাকলে ইনডাইরেক্ট করার সময় ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হবে, এবং নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হবে। এরপরে অ্যান্ড সেড দ্যাট যোগ করে পরবর্তী স্পিচকে পরিবর্তন করতে হবে। He said to me, have you ever gone to Dhaka? তো হি আস্কড মি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আস্কড দ্বারা আমরা যুক্ত করব। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো। এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দ্বারা যদি শুরু হয় সেন্টেন্স তাহলে আমরা ইফ অথবা হোয়েদার দ্বারা সেন্টেন্স যুক্ত করব। তো ইফ আমরা এখানে দিলাম ইফ, এই যে এখানে ইফ দ্বারা যুক্ত করলাম, পরে সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। এখানে অবজেক্ট আছে মি, তো মিকে আমরা সাবজেক্ট করব যেহেতু এটা সাবজেক্টের স্থান, তো সাবজেক্ট হলে আই হয়ে যাবে। তো ইফ আই, তো হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড হয়ে যাবে, যেহেতু এদিকে পাস্ট টেন্স আছে এদিকেও পাস্ট টেন্স হবে। ইফ আই হ্যাড এভার গন টু ঢাকা। এরপর আছে নো, তো আমরা সহজেই বলবো আই সেড হবে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, I replied in the negative and said that I would, এই আই এর সাথে আমরা shall বসিয়েছিলাম, I shall go there in summer। তো I would go there in summer। এখানে আয়ের সাথে আমরা শেলের পরিবর্তে উইল ব্যবহার করব। উইলের পাস্ট টেন্স হলো উড। আই উড গো দেয়ার ইন সামার ভ্যাকেশন, আমি সেখানে এই
সামার ভ্যাকেশনে যাব। শেলের পাস্ট টেন্স শুডের ভিন্ন অর্থ থাকায় আমরা সেইটা পরিহার করে আমরা উড দিয়েছি, কারণ উডের কোনো ভিন্নার্থক কিছু নেই। শেলের পাস্ট টেন্স শুড, এটার ভিন্ন অর্থ আছে এবং এটার ঔচিত্য প্রকাশ করে উচিত, তাহলে আমরা এখানে উচিত বলবো না যে আমরা যাব, এই জন্য আমরা উড ব্যবহার করেছি। রুল 6, রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে কারো নাম উল্লেখ থাকলে ইনডাইরেক্ট করার সময় তা রিপোর্টিং ভার্বের পরে লিখতে হয়। যেমন হি সেড, হোয়ার আর ইউ গোয়িং প্রিয়া। তো এটি ইনভার্টেড কমার ভিতরে নামটা উল্লেখ আছে, এই নামটা আমরা এখান থেকে নিয়ে আসবো ইনডাইরেক্ট করার সময়, নিয়ে এসে এই আমাদের যে রিপোর্টিং ভার্ব আছে এখানে আস্ক, এই আস্কের পরে এটাকে অবজেক্ট করে দেওয়া। হি আস্ক প্রিয়া, সে প্রিয়াকে জিজ্ঞেস করলো। হোয়ার, এই হোয়ারটা কনজাংশন হিসেবে বসবে পর সেকেন্ড পারসন। শি, হোয়ার শি, এরপরে এখানে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে পাস্ট টেন্স, শি এর সাথে ওয়াজ, হোয়ার শি ওয়াজ গোয়িং। যে প্রিয়া হইলো সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন না, প্রিয়া হইলো থার্ড পারসন, এখানে নাম এসে গেছে, তো সেকেন্ড পারসন আমরা পরিবর্তন করব অবজেক্ট অনুসারে। অবজেক্ট হলো প্রিয়া, তো প্রিয়ার জন্য আমরা শি ব্যবহার করব, শি। আর এখানে আর আছে, তো শি এর সাথে আর বসে না, পাস্ট টেন্সে ওয়াজ বসে, শি ওয়াজ গোয়িং। ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর ডাইরেক্ট স্পিচে সংক্ষিপ্ত হলেও ইনডাইরেক্ট স্পিচে উহা পূর্ণ সেন্টেন্স বসে। বলি, সেড টু মি, হোয়ার আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। আই আস্কড নাথিং, এখানে সংক্ষিপ্ত হয়েছে উত্তরটা, কিন্তু ইনডাইরেক্ট করার সময় পূর্ণ সেন্টেন্স লিখতে হবে। বলি, আস্কড মি, আমাকে জিজ্ঞেস করলো, হোয়াট, এই হোয়াট, তো সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, মি, মি এর সাবজেক্ট হলো আই, আই, তো আর এর পাস্ট টেন্স হলো ওয়াজ ওয়ার, তো আই এর সাথে ওয়াজ বসবে, হোয়াট আই ওয়াজ ডুইং। তো আই সেড নাথিং, তাহলে হবে আই রিপ্লাইড দ্যাট, আমি উত্তর দিলাম যে আই ওয়াজ ডুইং নাথিং। আগেরটা যেহেতু পাস্ট টেন্স আছে, আমরা পরেরটাকেও পাস্ট টেন্স করে দেব, আই ওয়াজ ডুইং নাথিং, আমি কিছুই করছিলাম না। 8, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট অনুল্লেখিত থাকলে সাবজেক্ট হিসেবে দি স্পিকার এবং অবজেক্ট হিসেবে দি পারসন স্পোকেন টু ব্যবহৃত হয়। যেমন গিভ মি দ্য পেন, এখানে সাবজেক্টও নেই অবজেক্টও নেই, কে কাকে বলছে এটা উল্লেখ করা নেই, তাহলে আমরা সাবজেক্ট দিব দি স্পিকার, told the person spoken to, the speaker, এই যে আমরা সাবজেক্ট দিলাম স্পিকার, এখানে আমরা স্পিকার দিয়ে দিলাম, এরপরে told একটা ভার্ব ব্যবহার করলাম, ব্যবহার করে the person spoken to, এটি আমরা ব্যবহার করলাম person spoken to। তো সেন্টেন্সের প্রকৃতি অনুযায়ী আমরা দেখব যে এটা কোন সেন্টেন্স, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স টু দ্বারা যুক্ত করতে হবে, টু গিভ the speaker him the pen, টুটার দ্বারা আমরা কনজাংশন এটা টু দিয়ে যুক্ত করলাম, এই যে টু দ্বারা যুক্ত করলাম। the speaker told the person spoken to, the speaker told the person spoken to, person spoken to give him the pen, to give him person spoken to, এখানে আমরা একটা ইনভার্টেড কমা, এখানে আমরা কমা দিয়ে দিই, told the person spoken to, the person spoken to
the person spoken to. The person spoken to. The speaker told the person spoken to give him the pen. এই পারসন স্পোকেন টু, এটা এই স্পোকেনের সাথে টুটা থাকবে, আর এই টুটা হলো বাইরের টুটা হলো সংযুক্ত করার জন্য দেয়া হয়েছে, দ্য পারসন স্পোকেন টু। তো দুইটা টু পাশাপাশি দেখলে তোমরা বিভ্রান্ত হতে পারো, এই জন্য একটা টুকে আমরা ইনভার্টেড কমার ভিতরে দিয়েছি। আমরা প্রথম বন্ধনীর যে মধ্যে আমরা নিয়ে দিয়েছি দি পারসন স্পোকেন টু, এটা এই ব্যবহার করার পর স্পোকেনের সাথে টু ব্যবহার করতে হয়, আর এই টুটা হচ্ছে এই বাক্যটাকে যুক্ত করার জন্য। একাধিক ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি স্পিকার বা বক্তা একই থাকে, তাহলে পরবর্তী সেন্টেন্সগুলো এগেইন আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড দ্বারা যুক্ত হয়। The man said to the boy, "Why do you disturb me? Have you done your homework?" The man asked the boy. বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ, তো আমরা asked দ্বারা যুক্ত করব। The man asked the boy why he মানে the boy, এই যে ইউটা সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, তো why he the boy, এখানে বয়। তো এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেলতে হবে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেললে আমরা সাবজেক্ট আগে নিয়ে এসেছি, এখন ভার্ব দিয়ে দিব। তো এই অক্সিলারি ভার্ব যেটা আছে এখানে ডু, এই অক্সিলারি ভার্বকে বাদ দিতে হবে। অক্সিলারি ভার্ব বাদ দিলে আমরা পরের ভার্বটাকে পাস্ট টেন্স করে দিব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটাকে পাস্ট ইনডিফিনিট করে দেব। ডিস্টার্বড মি, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, দি ম্যান, তাহলে হিম, ম্যানের জন্য যে প্রনাউন হি, এই হি এর অবজেক্ট হলো হিম। পরে হি মানে দি ম্যান এগেইন আস্কড দি বয়, আবার জিজ্ঞেস করলো দ্বিতীয়বার, এই জন্য এগেইন আস্কড দি বয় ইফ এই যে এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে সেন্টেন্সটা, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হইলে ইফ দ্বারা বাক্যটাকে যুক্ত করতে হবে। ইফ পরে হি, এই ইউটা হয়ে যাবে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক, হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। 10 নম্বর রুল, যখন পরপর একাধিক ইম্পারেটিভ সেন্টেন্সের একই স্পিকার বা বক্তা থাকে, তখন প্রথম সেন্টেন্সের পরবর্তী সেন্টেন্স এন্ড দ্বারা যুক্ত হয়। The teacher said to the boy, "Please don't disturb me." The teacher told the boy not to disturb him and ordered him to go out from there. এবং সে আদেশ করলো এখান থেকে চলে যাওয়ার জন্য। রুল, ডাইরেক্ট নারেশনে সাবজেক্টের প্রথম অবস্থান সেন্টেন্সের শেষে থাকলে ইনডাইরেক্ট করার সময় তা সেন্টেন্সের প্রথমে বসে, এটা আমরা আগেও দেখিয়েছি। ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস সেড দ্য টিচার, তো আমরা এটা এইদিকে নিয়ে আসবো। দ্য টিচার টোল্ড দি বয় নট টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যদি নেগেটিভ থাকে তাহলে নট টু দ্বারা যুক্ত করি। আমরা যদি এখানে বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে একটু পূর্বে ফিরে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন পরিবর্তনগুলো আগে দেখে নিতে হবে। রিপোর্টেড স্পিচে স্যার বলে কাউকে সম্বোধন করা হলে ইনডাইরেক্ট নারেশনে রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট ব্যবহৃত হয়, বা প্রথমে অ্যাড্রেসিং এ স্যার ব্যবহৃত হয়। The boy said to the headmaster, "Sir, please pardon me this time." The boy respectfully
রিকোয়েস্টেড দি হেডমাস্টার, স্যার থাকলে আমরা বলেছি রেসপেক্টফুলি, এটা ব্যবহার করতে হবে রেসপেক্টফুলি। রিকোয়েস্টেড দি হেডমাস্টার, হেডমাস্টারকে রিকোয়েস্ট করলো টু পার্ডন হিম, তাকে ক্ষমা করার জন্য, দিস টাইম হয়ে যাবে দ্যাট টাইম। অথবা অ্যাড্রেসিং দ্য হেডমাস্টার অ্যাজ স্যার, এটা মনে রাখতে হবে, এরকম থাকে একটা সেন্টেন্স, অ্যাড্রেসিং দ্য হেডমাস্টার অ্যাজ স্যার, হেডমাস্টারকে স্যার বলে সম্বোধন করে দি বয় রিকোয়েস্টেড হিম টু পার্ডন হিম দ্যাট টাইম। রুল 13, ইনডাইরেক্ট স্পিচে কাউকে ব্রাদার, ফ্রেন্ড, সিস্টার, ডার্লিং ইত্যাদি অ্যাড্রেস করা হলে ইনডাইরেক্টে এদেরকে অ্যাড্রেসিং এজ দ্বারা সম্বোধন করা হয়। যেমন জিম ডার্লিং ক্রাইড ডেলা, ডোন্ট লুক এট মি ইন দ্যাট ওয়ে। তাহলে জিম ডার্লিং ক্রাইড ডেলা, অ্যাড্রেসিং জিম এজ হার ডার্লিং ডেলা, এখানে কথা বলতেছে ডেলা, ডেলা ডার্লিং বলে সম্বোধন করেছে জিমকে, তাহলে ডেলা হলো সাবজেক্ট, তাহলে ডার্লিং বলে সম্বোধন করেছে, এটা সম্বোধন পদ। তাহলে অ্যাড্রেসিং জিম কাকে সম্বোধন করেছে? জিমকে, অ্যাড্রেসিং জিম এজ হার ডার্লিং, ডেলা এই জন্য হার বসাচ্ছে, অ্যাড্রেসিং জিম এজ হার ডার্লিং, ডেলা আস্কড হিম নট টু লুক এট হার ইন দ্যাট ওয়ে। 14, রুল 14, ডাইরেক্ট স্পিচে একই বক্তা একই সাথে ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে বক্তব্য পেশ করলে সেন্টেন্সটি এন্ড দ্বারা যুক্ত হয় বা সেন্টেন্সের শুরুতে দেন বসে। দ্য টিচার সেড টু বেলাল, টিচার বেলালকে বলল, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ইউ শুড বিহেভ ইউরসেলফ। দি টিচার আস্কড বেলাল হোয়াই, এই হোয়াইটা এখানে কনজাংশন হিসেবে বসছে আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। বেলাল, বেলালের প্রোনাউন হি, তো হোয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস, এই আটটা ওয়াজ হয়ে যাবে, যেহেতু আগে পাস্ট টেন্স আছে পরেরটাও পাস্ট টেন্স হবে। হোয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্বারা যুক্ত করতে হবে, পরের বাক্যটা অ্যাসার্টিভ আছে এই জন্য, অ্যান্ড সেড দ্যাট হি শুড বিহেভ হিমসেলফ। অথবা the teacher asked Belal why he was talking in the class, then he told Belal, তারপর সে বেলালকে বলল that যে he should behave himself। এই দুইভাবে করা যাবে, and said that লেখা যাবে অথবা then he told Belal, এভাবে সেন্টেন্স দুইটাকে আলাদা করে ফেলা যাবে। রুল 15, ইনভার্টেড কমার ভিতরে ওয়েল, ইউসি প্রভৃতি সম্বোধনসূচক শব্দ থাকলে বা ব্যবহৃত হলে ইনডাইরেক্ট স্পিচে এদের বাদ দেওয়া হয়। যেমন টিচার সেড ওয়েল রাজীব, আই শ্যাল রিওয়ার্ড ইউ। টিচার সেড টু রাজীব, এই রাজীবকে এখানে অবজেক্ট হিসেবে আমরা বসিয়ে দিলাম, ওয়েলকে বাদ দিলাম। টিচার সেড টু রাজীব দ্যাট, এই ফার্স্ট পারসন সাবজেক্ট, সাবজেক্ট পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। টিচার, টিচারের জন্য হি বসবে, হি এর সাথে উইল বসে, উড, রিওয়ার্ড সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, রাজীব রিওয়ার্ড হিম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রুলসগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে রুলসগুলো তোমাদের আয়ত্তে এসে যাবে। মনে রাখবে যে এক দুইবার পড়ে সবগুলো রুলস মনে রাখা সম্ভব নয়। এখানে আমি 15টি রুলস দিয়েছি, এগুলো অত্যাবশ্যক, এর চেয়ে কম দিলে হয় না, তাই আমি অনেক যাচাই বাছাই করে বিচার করে এই 15টি নিয়ম রেখেছি, এগুলো প্রয়োজন পড়বে। তাই তোমাদেরকে 15টি নিয়ম বারবার পড়ে তোমাদের এগুলো স্মৃতিতে নিয়ে আসতে হবে, তারপর আত্মস্থ করতে হবে, তারপর এগুলো অনুসারে তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তো আমি এখানে এই একটা ন্যারেশন পরিবর্তন করে দিচ্ছি। রিরাইট দি ফলোইং ইন দ্য রিপোর্টেড স্পিচ। The traveler said
can you tell me the way to the nearest inn? এই পর্যন্ত আমরা দেখলাম the traveler said, traveler হলো ভ্রমণকারী, said বলল, can you tell me the way to the nearest inn? তো the traveler asked, traveler জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো, যেহেতু এই বাক্যটা প্রশ্নবোধক। ট্রাভেলার আস্কড, এখন কাকে প্রশ্ন করেছে এই কথাটা কিন্তু এই পর্যন্ত আমরা পাই নাই, এই যে এই পর্যন্ত নেই। এরপরেরটা আমরা পরে দেখব, যে আমরা প্রথমেই বলেছিলাম বক্তা এবং শ্রোতা এই দুজনকে খুঁজে পেতে হবে। তো বক্তা এখানে আমরা পেয়েছি ট্রাভেলার, আর এখানে শ্রোতাকে সেটা আমাদেরকে এখন খুঁজে বার করতে হবে। ইয়েস সেড দ্য পিজেন্ট, এই পিজেন্ট হচ্ছে শ্রোতা, এই পিজেন্টকে আমাদের খুঁজে বার করতে হবে, করে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তো আমরা দেখলাম দ্য ট্রাভেলার আস্কড দ্য পিজেন্ট, পিজেন্টকে কৃষককে জিজ্ঞাসা করলো। ট্রাভেলার কাকে জিজ্ঞাসা করলো? পিজেন্টকে জিজ্ঞাসা করলো। আস্কড দ্য পিজেন্ট, কি জিজ্ঞাসা করলো? ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দি নিয়ারেস্ট ইন। তো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা ইফ দ্বারা যুক্ত করব, ইফ তা দিলাম, আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। অবজেক্ট হলো এখানে পিজেন্ট, তো পিজেন্টের জন্য আমরা হি দিলাম, হি এর সাথে এটা প্রথম অক্ষর পি দিয়ে দিলাম, যাতে সহজেই বোঝা যায় হি দ্বারা কাকে বোঝানো হয়েছে। তাহলে ইফ হি, পরে এখানে ক্যান আছে, ক্যানটা হয়ে যাবে কুড, ইফ হি কুড টেল, টেল, এরপরে মি সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, এটা মি ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট ট্রাভেলার। তাহলে আমরা এখানে হিম দিব, ট্রাভেলারের জন্য হিম। টেল হিম, টেল হিম কি the way to the nearest inn, the way to the nearest inn, এই হলো প্রথম সেন্টেন্সটা। তো ইয়েস সেড দি পিজেন্ট, তো পিজেন্ট বলল ইয়েস। তো আমরা আগে জেনেছি যদি ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই কথাটা দিতে হবে। দ্য পিজেন্ট, এই পিজেন্ট পিজেন্ট কি করলো? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক উত্তর দিল। এবং কি পরেরটাও প্রশ্ন, এবং প্রশ্ন হলে আমরা আস্ক দিব, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলো, ট্রাভেলারকে জিজ্ঞেস করলো, ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দি নাইট। ইফ, তাহলে এটি ইম্পারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা ইফ দ্বারা যুক্ত করব, যেহেতু এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। তো ইফ হি wanted one in which he could spend the night, যেখানে সে রাত্রি যাপন করতে পারে। তো এটা ক্যানটা কুড হয়ে গেছে। দি ট্রাভেলার রিপ্লাইড, ট্রাভেলার কি বললো? নো, রিপ্লাইড দি ট্রাভেলার, the traveler replied in the negative, ট্রাভেলার নেগেটিভ রিপ্লাই দিল, and said, এবং বলল, that যে I only want a meal, that দ্বারা যুক্ত করার পর আইটা ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে হি ট্রাভেলার, তো হি অনলি, ওয়ান্টেড জায়গায় হবে ওয়ান্টেড, ওয়ান্টেড এই a meal, ওয়ান্টেড এ মিল। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু মনে রাখবে প্রথম দেখাতে সবকিছুই কঠিন মনে হয়, কিন্তু যদি আমরা এগুলোর ভিতরে প্রবেশ করতে পারি তাহলে এগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। যেহেতু প্যাসেজ, নারেশন সবগুলো নিয়ে আমাদেরকে মনে রাখতে হয়। আলাদা আলাদাভাবে আমরা 5টি সেন্টেন্সের নারেশন আগে শিখে নিব, শিখে নিয়ে তারপর প্যাসেজ নারেশনের পরিবর্তনগুলো আমরা করব, তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। আমি কথা দিচ্ছি, তোমরা যদি প্রথমে আলাদা আলাদাভাবে
অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স পরিবর্তনের নিয়মগুলো শিখে নাও, তাহলে আর নারেশন পরিবর্তন করতে তোমাদের কোনো সমস্যা হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, বন্ধুদের সাথে লাইক দিবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো তৈরি করব সেগুলো তোমাদের কাছে চলে যাবে, তোমরা সহজেই সেগুলো পরবর্তী সময়ে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটিতে একটি হিট করে রাখবে, তাহলে তোমাদেরকে নতুন কিছু যাওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবে। তোমরা মোবাইলেই ব্যবহার করো অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ যাই ব্যবহার করো, তোমাদের কাছে আমাদের ভিডিওগুলো চলে যাবে। তাহলে ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, নিজেকে ভালো রাখবে, অন্যকে ভালো রাখবে। ধন্যবাদ।